Assalamu alaikum. Biostatistics for beginners in Bengali লেকচার সিরিজের দশম পর্ব নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেস্ট অফ সিগনিফিক্যান্স। আমি ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, কারেন্ট চার্জ, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, বসুন্ধরা উদ্দিন মেডিকেল কলেজ। Any measure based on sample is most likely to be different from the population from which the sample was drawn. এর মানে হচ্ছে আমরা যদি একটা কোনো পপুলেশন থেকে একটা ডেটা সংগ্রহ করি, সেই ডেটা এবং যদি ওই পপুলেশনের মধ্য থেকে প্রাপ্ত কোনো স্যাম্পল থেকে ডেটা কালেকশন করি, এই দুইটা ডেটার মধ্যে ডিফারেন্স পাওয়া যায়। অর্থাৎ পপুলেশনের যে ক্রাইটেরিয়া এবং ওই পপুলেশনের অধীনস্থ যে স্যাম্পল, ওই স্যাম্পলের যে ক্রাইটেরিয়া, এই দুইটার মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স পরিলক্ষিত হয়। অন্যভাবে বলা যায়, পপুলেশন প্যারামিটার এবং স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এই দুইটা এক্স্যাক্টলি সেম হয় না, কিছু পার্থক্য থেকেই যায়। The possible reasons for the differences are real difference, difference due to sampling or chance difference, and difference due to study design or some types of bias related difference or non-sampling errors. মানে এই ডিফারেন্সটা তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে রিয়াল ডিফারেন্স, যে ডিফারেন্সটা আসলেই বিদ্যমান। আরেকটা হচ্ছে বাই চান্স, আমার স্যাম্পলিং করার সময় বাই চান্স এমন কিছু লোক স্যাম্পলে চলে এসছে যাদের ক্রাইটেরিয়া হোল পপুলেশনের থেকে ভিন্ন ছিল। 3 নাম্বার হচ্ছে বায়াস, আমরা যদি কোনো রিসার্চের যে কোনো পর্যায়ে কোনো প্রসিডিওরে কোনো পক্ষপাতিত্ব শো করি, সেই কারণে কিছু ডিফারেন্স তৈরি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ডিউ টু বায়াস। এই তিনটাই ডিফারেন্স হবার কারণ। ডিফারেন্স ডিউ টু থার্ড রিজন ক্যান বি এলিমিনেটেড থ্রু এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি ডিজাইন অ্যান্ড মনিটরিং ডেটা কোয়ালিটি। মানে হচ্ছে আমরা যদি খুব সাবধানে, সূক্ষ্মভাবে, সঠিক উপায়ে আমরা রিসার্চটা পরিচালনা করি, তাহলে আমরা বায়াস থেকে প্রায় মুক্ত হতে পারি। তো সেটাই করতে হয় আমাদেরকে। সুতরাং বায়াস আমরা পরিহার করার জন্য সচেষ্ট থাকব। বায়াস নিয়ে আমাদের সমস্যা নাই, সমস্যা হচ্ছে বাকি দুইটা নিয়ে। The second, that is sampling or chance difference, will always be there as long as the result is based on sample. যেহেতু আমি স্যাম্পল থেকে স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, পপুলেশন থেকে নিচ্ছি না, সেহেতু কিছু ডিফারেন্স থেকেই যাবে। এটা হলো আমার বাই চান্স। আরেকটা হচ্ছে দেয়ার মে বি অর মে নট বি এক্সিস্ট ট্রু ডিফারেন্স। Often we are interested to examine whether there exist real difference chance or not. তার মানে হচ্ছে রিয়াল ডিফারেন্স একটা, চান্স ডিফারেন্স একটা, এই দুইটা ডিফারেন্সের মধ্যে কোনটা সত্যি সত্যি সংঘটিত হয়েছে সেটা আমার বের করতে হবে। টেস্ট অফ সিগনিফিক্যান্স estimates the likelihood that an observed result is due to chance or not. তাহলে আমাদের টেস্ট অফ সিগনিফিক্যান্স কি? সেটা হচ্ছে রিয়াল ডিফারেন্স নাকি চান্স ডিফারেন্স, কোনটা সংঘটিত হয়েছে, কোনটার লাইকলিহুড বেশি, কোনটার প্রবাবিলিটি বেশি, কোনটা ঘটেছে বলে আমরা বেশি জোর দিয়ে বলতে পারি, সেইটা নির্ণয় করাই হচ্ছে টেস্ট অফ সিগনিফিক্যান্সের কাজ। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, স্যাম্পল স্ট্যাটিস্টিক্স এবং পপুলেশন প্যারামিটার এই দুইয়ের মধ্যে যে ডিফারেন্স, সেটা নিয়ে আমরা যেমন কাজ করি,
একইভাবে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন থাকার ব্যাপারটা নিয়েও আমরা কাজ করি। যেমন স্মোকিং কজেস লাং ক্যান্সার, এখানে স্মোকারদের মধ্যে ক্যান্সার হবার প্রবণতা এবং নন স্মোকারদের মধ্যে ক্যান্সার হবার প্রবণতা, এই দুইটার মধ্যে ডিফারেন্স যদি পাওয়া যায়, সেই ডিফারেন্সটা কি রিয়াল ডিফারেন্স নাকি চান্স ডিফারেন্স, সেটা আমরা খুঁজে দেখব। অর্থাৎ আমরা একটা রিসার্চ করলাম স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশন খুঁজে দেখার জন্য। সেখানে আমরা দেখলাম যে কিছু ডিফারেন্স দেখা যায়। এই ডিফারেন্সটা কি আসলেই ডিফারেন্স, আসলেই কি রিয়াল জিনিসটা, নাকি বাই চান্স কিছুটা ডিফারেন্স এসে গিয়েছে? এই দুয়ের মধ্যে পার্থক্য করার জন্য আমরা টেস্ট অফ সিগনিফিকেন্স নামক প্রসিডিউর করব। A test of significance is used to find out whether a study result which is observed in a sample can be considered as a result which exists in the population from which the sample was drawn. যখন আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিক্স বনাম পপুলেশন প্যারামিটার এই দুয়ের ডিফারেন্স নিয়ে কথা বলবো, তখন আমাদের টেস্ট অফ সিগনিফিকেন্স আসলে কি বলতে চায়? বলতে চায় যে স্যাম্পল স্ট্যাটিস্টিক্সটা পপুলেশন প্যারামিটারের সাথে একই রকম, এইটা দাবি করব। এই দাবি করার জন্য আমার টেস্ট অফ সিগনিফিকেন্স প্রয়োজন। এখন আমরা একটু হাইপোথিসিস সম্পর্কে আলোচনা করতে চাই, কারণ হাইপোথিসিস ব্যাপারটা টেস্ট অফ সিগনিফিকেন্সের সাথে সরাসরি সম্পৃক্ত। হাইপোথিসিস মে বি ডিফাইন্ড as a supposition or predilection of a relationship between one or more factors and the problem under study which can be tested. হাইপোথিসিস হচ্ছে একটা লজিক্যাল কনজেকচার, যুক্তিপূর্ণ পূর্ব ধারণা। এই ধারণাটা করা হয় দুইটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে বলে একটা ধারণা করা হয়। এই ধারণাটা যুক্তিপূর্ণ হতে হবে এবং ধারণাটা যে স্টেটমেন্ট আকারে আমরা লিপিবদ্ধ করি, সেই স্টেটমেন্টটাই হচ্ছে আমার হাইপোথিসিস। হাইপোথিসিস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। সাপোজিশন দ্যাট মোটিভেটস দি রিসার্চার টু কন্ডাক্ট আ রিসার্চ, সেটাই হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। মানে যে হাইপোথিসিসটা একজন রিসার্চারের মনের মধ্যে জেগে ওঠে, সেই জাগ্রত হাইপোথিসিসটাকে এস্টাবলিশ করার জন্য, প্রমাণ করার জন্য রিসার্চার রিসার্চ করেন, সেটাই হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। অপরপক্ষে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস হচ্ছে hypotheses that are stated in such a way that they may be evaluated by appropriate statistical techniques. আমরা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আমরা যে হাইপোথিসিসটা স্টেটমেন্ট আকারে লিখে ফেলি, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। মানে রিসার্চ হাইপোথিসিসটাই যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর দিয়ে পরীক্ষা করার জন্য আমরা সাজাই, সুন্দর করে লিখি, পদ্ধতিগতভাবে লিখে নিই, তখন সেটা হয়ে যায় স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস দুই রকম, একটা হচ্ছে নাল হাইপোথিসিস H0, আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস অর H1 বা HA। Null hypothesis কি? The assumption that in the total population no real difference exists between groups, or that no real association between variables is called null hypothesis. আগের উদাহরণে ফিরে যাই, যদি আমরা বলি যে স্মোকিং কজেস লাং ক্যান্সার, এই যে একটা স্টেটমেন্ট, এটা একটা হাইপোথিসিস। এটাকে আমরা নাল হাইপোথিসিস আকারে যখন লিখব, তখন আমরা বলবো স্মোকিং ডাজ নট কজ লাং ক্যান্সার। অর্থাৎ স্মোকিং নামক ভ্যারিয়েবল
এবং লাং ক্যান্সার নামক ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই বলে আমরা যখন স্টেটমেন্ট লিখব, সেই স্টেটমেন্টটা হচ্ছে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? When null hypothesis is rejected, alternative hypothesis is accepted, which means there is significant difference. মানে অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে নাল হাইপোথিসিসের নেগেটিভ শব্দটা তুলে নিলে যা হয় সেটাই, অর্থাৎ স্মোকিং কজেস লাং ক্যান্সার। স্মোকিং নামক ভেরিয়েবলের সাথে লাং ক্যান্সার নামক ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন আছে, এই স্টেটমেন্টটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস যখন লিখব তখন দুইটা লিখব, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন দিস অ্যান্ড দিস, অ্যান্ড আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন দিস অ্যান্ড দিস। Rules for stating statistical hypothesis. In stating statistical hypothesis, indication of equality should appear in the null hypothesis. আমরা যে সমান চিহ্ন ইজ ইকুয়াল টু নামক যে চিহ্নটা আমরা ইউজ করে থাকি সেটা, অথবা সেটার উপর একটা অবলিকলি ক্রস কাটা থাকবে, এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। একইভাবে যখন আমরা প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক্স এই দুয়ের মধ্যে ডিফারেন্স নিয়ে কথা বলি, তখনও আমরা সেই একই কথা বলি যে নাল হাইপোথিসিসটা আমরা বলছি যে দেয়ার ইজ নো ডিফারেন্স, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ ডিফারেন্স। ফর টেস্টিং অ্যাসোসিয়েশন বিটুইন টু কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস like smoking and lung cancer, the null hypothesis and the alternative hypothesis may be written as null will be like smoking is not associated with lung cancer, আর alternative hypothesis হচ্ছে smoking is associated with lung cancer. After making experiments in medical problems, certain results like mean and proportions are obtained which vary from sample to sample and from sample to population. We want to know the differences, significance of difference that is observed in our result as compared with that of the population or that of another worker. অর্থাৎ আমরা যদি একটা পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে সেই স্যাম্পলের থেকে ডেটা সংগ্রহ করি, তখন সেই স্যাম্পল থেকে যে স্ট্যাটিস্টিক্সটা পাচ্ছি সেটার সাথে ওই পপুলেশনের সবার ডেটা নিয়ে যদি স্ট্যাটিস্টিক্স করি, মানে প্যারামিটার বের করি, তখন ওই প্যারামিটারের সাথে এই স্ট্যাটিস্টিক্সের ডিফারেন্স থাকে। আবার যখন আমরা একই পপুলেশন থেকে নানাভাবে স্যাম্পল সংগ্রহ করি, ওই নানা রকম স্যাম্পলের স্ট্যাটিস্টিক্সগুলো পরস্পরের সাথে মিল পাওয়া যায় না, ডিফারেন্স এখানেও পাওয়া যায়। এই উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা টেস্ট অফ সিগনিফিকেন্স প্রসিডিউর করব। আরেকটা তো আগেই বলেছি, সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন থাকার বিষয়টা নিয়ে আমরা টেস্ট অফ সিগনিফিকেন্স করব, মানে যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি সেটা কতটা সিগনিফিক্যান্ট সেটা বের করব। The difference observed is expressed in terms of significance or probability or relative frequency of its occurrence by chance and is stated on the basis of sampling distribution. আমরা আগেই বলেছিলাম তিন কারণে ডিফারেন্স হয়, একটা রিয়াল, একটা বাই চান্স, একটা বায়াস। বায়াসের টুকু আমরা বাদ দিয়েছি আগেই, কারণ সেটা হ্যান্ডেল করা যায়। বায়াসটাকে আমরা রিমুভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি, আমাদের পদ্ধতি আছে। বায়াস শেষ, থাকলো বাকি রিয়াল ডিফারেন্স অর চান্স ডিফারেন্স। এই দুইটার মধ্যে কোনটা হয়েছে সেটাই আমরা বলতে চাই, খুঁজে বের করতে চাই। Two basic methods of drawing conclusion or knowing the significance of the result obtained: the estimation of population parameter from a sample statistics, the testing of hypothesis about the
population parameter. During estimation of population parameters from a sample statistics, we set up certain limits on both sides of the sample statistics. সামনে ব্যাখ্যা হচ্ছে, কথাগুলো আমি ব্যাখ্যা করব সামনে. We can put certain limits on both sides of the population parameter on the basis of rules of normal distribution. These limits are called confidence limits, and the range between the two is called confidence interval. The standard of level that is designated to compare sampling variation and conclude whether the difference is significant or not is known as level of significance, and it is denoted by alpha. Level of significance or alpha আমরা এখানে দেখাচ্ছি. এখানে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকা আছে. এই কার্ভের মাঝখানের অংশটা সাদা বা ব্ল্যাঙ্ক, দুই পাশের অল্প একটু জায়গা ডোরা কাটা, দাগ কাটা. দুই পাশের দাগ কাটা জায়গাটুকু এবং মাঝখানের যে সাদা জায়গাটুকু, এই দুইয়ের মধ্যবর্তী যে ডিমার্কেশন পয়েন্ট, এটাই হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স or alpha. It divides the entire distribution into two regions, ডোরাকাটা রিজিয়ন এবং সাদা রিজিয়ন. ডোরাকাটা রিজিয়ন হচ্ছে রিজিয়ন অফ রিজেকশন, আর সাদা অংশটা হচ্ছে রিজিয়ন অফ অ্যাকসেপ্টেন্স. অর্থাৎ নাল হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করে ফেলব যদি ডোরাকাটা অংশে থাকে, নাল হাইপোথিসিসটা আমরা অ্যাকসেপ্ট করে নিব যদি মাঝখানের সাদা অংশে থাকে. The level of significance may simply be stated as the line of demarcation between acceptance and rejection of the hypothesis. এখন আমি এখানে একটু ব্যাখ্যা দিতে চাই যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ কেন এখানে ইউজ করি, নর্মাল ডিস্ট্রিবিউশনটা কেন এখানে প্রযোজ্য. এটা দেখা গিয়েছে যে আমরা যদি কোনো একটা পপুলেশন থেকে স্যাম্পল সংগ্রহ করি, স্যাম্পল নানাভাবে সংগ্রহ করা যায়, এটা বলা হয় কম্বিনেশন. আমরা এইচএসসি লেভেলে কম্বিনেশনের অঙ্ক করে আসছি, পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ. তো কম্বিনেশন যখন আমরা করি, পপুলেশন থেকে স্যাম্পল নিব, কতভাবে কম্বিনেশন করা যায়, হাজারভাবে কম্বিনেশন করা যায়. ধরি 20 জন হচ্ছে আমার পপুলেশন সাইজ, স্যাম্পল সাইজ হচ্ছে 5 জন. 20 জন থেকে আমি 5 জন নিব, কতভাবে নেওয়া যায়, কোন 5 জনকে নিব, হাজারভাবে 5 জনকে নেওয়া যায়. ওই হাজারভাবে যে নিচ্ছি, ওইগুলার যে স্ট্যাটিস্টিক্স, সেগুলো যদি আমি একটা গ্রাফ পেপারে বসাই, তাহলে আমরা দেখি যে ওটা নর্মালি ডিস্ট্রিবিউটেড. অলওয়েজ এটাই ঘটে, নর্মালি ডিস্ট্রিবিউটেড আকারেই পাওয়া যায়. এই কারণে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা এইখানে প্রযোজ্য হয় এবং এটা দিয়ে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি. এই কারণেই নর্মাল কার্ভটা এখানে দেওয়া হচ্ছে, ব্যবহার করা হচ্ছে. ইফ এনি টেস্ট স্ট্যাটিস্টিক্স ভ্যালু or its probability falls in the rejection region, we say it is significant and reject our null hypothesis. Otherwise, we accept the null. মানে হচ্ছে ডোরাকাটা অংশে যদি পড়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব. অর্থাৎ আমরা বলবো যে স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে, তার মানে অল্টারনেটটা গৃহীত হলো. আর যদি সাদা অংশে পড়ে, তাহলে উল্টাটা হবে, তখন স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশন নেই বলতে হবে, সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন নেই বলতে হবে. কথাটা হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন. টেস্ট স্ট্যাটিস্টিক্স.
নাল হাইপোথিসিসকে আমরা টেস্ট করি, শুধুমাত্র নালকেই আমরা টেস্ট করি, নালকে নালিফাই করার চেষ্টা করি বা টেস্ট করে দেখি এটা কি রিজেক্টেড হয় বা নালিফাই হয় কি না। শুধু নাল নিয়েই কাজ করা হচ্ছে এই টেস্টের মধ্যে। এভরি টেস্ট statistics has a probability distribution which gives the probability obtaining a specified value of test statistic when null hypothesis is true. The most commonly used test statistics are t-test, z-test, chi-square test, etc. আমরা কি কি টেস্ট আমরা করে থাকি সেটা আমরা এখন বলবো। আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দুই রকমের ভ্যারিয়েবল থাকবে যখন আমরা একটা রিসার্চ করি। যেমন স্মোকিং কজেস লাং ক্যান্সার, লাং ক্যান্সারটা ডিপেন্ড করে স্মোকিংয়ের উপরে। সো লাং ক্যান্সার ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্মোকিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিসক্রিট টাইপের হয় আর ডিপেন্ডেন্ট যদি ডিসক্রিট হয়, মানে উভয় পক্ষ যদি ডিসক্রিট হয়, তাহলে আমরা কাই স্কোয়ার টেস্ট করে থাকি। উভয় পক্ষ যদি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হয় তাহলে আমরা কোরিলেশন করে থাকি অথবা রিগ্রেশন করে থাকি। আর যদি এক পক্ষে ডিসক্রিট আরেক পক্ষে কন্টিনিউয়াস এই ধরনের হয় তাহলে আমরা টি টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা এই ধরনের টেস্টগুলো আমরা করে থাকি। এই হচ্ছে কোন টেস্ট আমরা কখন করব তার একটা খুবই প্রাইমারি ধারণা। এখন আমরা দেখি পি ভ্যালুটা কি। পি ভ্যালু ইজ দি probability of any test statistics value to be as large as or larger than the value that has been arrived at through selection of the particular sample. If level of significance is set as 5% and the test statistic fall in the region of rejection, then p-value must be less than 5%, that is 0.05. খুবই সহজ করে বলা যায় p-value is the probability of occurrence by chance. p-value আমাকে বলবে যে বাই চান্সে হবার প্রবাবিলিটি কতখানি। আমরা আগেই জানি যে দুইভাবে ডিফারেন্স হয়ে থাকে, একটা হচ্ছে রিয়াল ডিফারেন্স, আরেকটা হচ্ছে চান্স ডিফারেন্স। এই চান্স ডিফারেন্সটা হবার প্রবাবিলিটি কতখানি সেটাই বলছে পি ভ্যালু। পি ভ্যালু যদি 0.05 পাওয়া যায় আমার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করার পরে, যে টি টেস্ট, অ্যানোভা, জেড টেস্ট এগুলোর কথা বললাম, কাই স্কোয়ারের কথা বললাম, ওগুলো করার ফলে রেজাল্টের একটা পি ভ্যালু বের হয়ে আসবে। ওই পি ভ্যালুটা যদি পাই যে 0.05, তার মানে 1-এর মধ্যে 0.05, দ্যাট ইজ 5%, 100-র মধ্যে 5। এইটা হলো আমার এমন একটা লেভেল যেই লেভেলটাকে আমরা মিনিমাম ধরি, অর্থাৎ 5% প্রবাবিলিটি আছে যে ওই ডিফারেন্সটা, ওই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশনটা সেটা বাই চান্স হয়েছে। 5% প্রবাবিলিটি বাই চান্সের, আর 95% রিয়াল। 5%টাকে আমরা একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড পয়েন্ট ধরি। 5% মিনিমাম হতে হবে, 5%-এর কম হলে তো আরও বেশি সিগনিফিক্যান্ট, 5-এর বেশি হলে নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। অর্থাৎ পি ভ্যালু যদি 0.05 হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। যদি 0.05-এর চেয়ে আরও কম হয় তাহলে আরও ভালো, যত কম হয় ততই স্ট্রং, সিগনিফিক্যান্সটা ততই স্ট্রং। আর যদি 0.05-এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হিসেবে ধরি না, একেবারেই বাদ দিয়ে দিই। এটাই হচ্ছে আমার পি ভ্যালুর বর্ণনা। এবং পি ভ্যালু বলে যে অকারেন্স ডিউ টু চান্স, প্রবাবিলিটি অফ অকারেন্স বাই চান্স, মানে বাই চান্সে হবার সম্ভাবনা 5%, ফলে রিয়াল হবার সম্ভাবনা 95%।
সো এই ক্ষেত্রে আমি সেটাকে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিচ্ছি, ফলে অল্টারনেটটাকে গ্রহণ করার সুযোগটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ ওই উদাহরণে ফিরে যাই, স্মোকিং কজেস লাং ক্যান্সার। এই ক্ষেত্রে আমি যদি দেখি যে পি ভ্যালু আসছে 0.05, তার মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা যাচ্ছে, এবং আমরা বলতে পারছি হ্যাঁ, দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার, অ্যান্ড দিস অ্যাসোসিয়েশন ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। যদি 0.05-এর চেয়ে কম আসে তাহলে তো আরও সিগনিফিক্যান্ট, 0.05-এর চেয়ে বেশি আসলে তখন আমরা বলবো না, স্ট্যাটিস্টিক্যাল কোনো সিগনিফিক্যান্স পাওয়া যায়নি, স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের সম্পর্কটা সিগনিফিক্যান্ট নয়। সো পি ভ্যালুটা যত ছোট হবে আমার স্টাডি তত বেশি স্ট্রং, এবং আমি ডিজায়ার করি এটাই হোক। অলওয়েজ রিসার্চার চাইবেন যে তার অল্টারনেট হাইপোথিসিসটাই গৃহীত হোক। চাওয়া না চাওয়ার সাথে অবশ্য সম্পর্ক নাই, গাণিতিকভাবে যেটা আসে সেটাই আমরা পাবলিশ করে থাকি। এই হলো পি ভ্যালুর ব্যাপার। তো পি ভ্যালুটা মনে রাখার একটাই কায়দা, সেটা হচ্ছে পি ভ্যালু ইজ দি প্রবাবিলিটি অফ অকারেন্স বাই চান্স। বাই চান্সে হবার সম্ভাবনা যত ছোট হবে, রিয়াল হবার সম্ভাবনা তত বড় হবে। এই হলো গিয়ে পি ভ্যালুর ব্যাপার। P value means the strength of evidence in scientific studies by indicating that a result as extreme as that observed would occur by chance. বাই চান্সে সবসময় ছোট হয়, রিয়ালটা বড় হয়, মানে ছোট হওয়া মানে বাই চান্সে হয়েছে, ছোট ডিফারেন্স হলে আমরা সেটাকে বাই চান্সে ফেলি। এটাই হলো ইনার থিম অফ পি ভ্যালু। এখন আমি টাইপ 1 এবং টাইপ 2 এরর সম্পর্কে খুবই সংক্ষেপে বলবো। এমবিবিএস লেভেলে এগুলো আসলে তেমন একটা প্রয়োজন হয় না। আমরা যদি একটা অ্যাসোসিয়েশন বলি, ধরি হরলিক্সের সাথে টলার হবার সম্ভাবনা, বাচ্চারা যারা হরলিক্স পান করে নিয়মিত তারা কি আসলে টলার হয়? এই একটা স্টাডি যদি আমরা করি, আমরা যদি বলি যে, আমরা যদি দেখি যে পি ভ্যালু আসছে 0.5-এর চাইতে বড়, কিন্তু আমি গায়ের জোরে বললাম যে সিগনিফিক্যান্ট, হরলিক্স খেলে টলার হয়, আমি গায়ের জোরে বলা শুরু করলাম, যদিও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, এটাকে বলা হয় টাইপ 1 এরর। তার মানে ওই যে ডিমার্কেশন লাইনটাকে আমি সরিয়ে দিচ্ছি, সাদা অংশের দিকে সরিয়ে আনছি। থাকার কথা ছিল 5%-এ, আমি সেটাকে 6%-এ সরিয়ে নিয়ে আসলাম, 7%-এ সরিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে টাইপ 1 এরর, গায়ের জোরে অ্যাসোসিয়েশন দাবি করা, এটা হচ্ছে টাইপ 1 এরর। আরেকটা হচ্ছে টাইপ 2 এরর, জাস্ট তার উল্টাটা। পি ভ্যালু আসলো 0.03 পি ভ্যালু, তো আমার তো এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, কিন্তু আমি গায়ের জোরে বললাম যে না, এটা সিগনিফিক্যান্ট না, 0.01 আসুক, তার আগে আমি মানব না। তো এইটা হচ্ছে টাইপ 2 এরর। এই হলো সংক্ষেপে টাইপ 1 এবং টাইপ 2 এররের ব্যাপার। এখানে লেভেল অফ সিগনিফিক্যান্স আলফাটা দেখানো আছে। এই যে লেভেল অফ সিগনিফিক্যান্সটা, এটা যদি আমি গায়ের জোরে সরাই তাহলে সেটাই হয়ে যায় এরর। এগুলো সব ওই একই কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে এই ছবিগুলোতে। এখানে 1 টেল 2 টেলডের ব্যাপার থাকে, আমরা কি এক পাশে সিগনিফিক্যান্স দেখবো নাকি দুই পাশে দেখব, এগুলোর ব্যাপার আছে, অনেক স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর আছে। এমবিবিএস লেভেলে আমাদের এগুলোর প্রয়োজন হয় না, খুব সংক্ষিপ্ত কিছু কথার প্রয়োজন হয়, যেগুলি আমি ইতিমধ্যে আলোচনা শেষ করেছি। আমরা টেস্ট অফ সিগনিফিক্যান্স যদি আমরা করি তাহলে আমাদের কিভাবে করতে হয়, আমাদের প্রথমে হাইপোথিসিসটা লিখে নিতে হয়, নাল হাইপোথিসিস, অল্টারনেট হাইপোথিসিস, তারপরে আমরা কোন সিগনিফিক্যান্স লেভেলটাকে ধরবো, আমার সিগনিফিক্যান্ট হবার যে ডিমার্কেশন লাইন কত ধরবো সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ 5%-এ রাখবো না 4%-এ রাখবো, এটা আমার আগেই সিদ্ধান্ত নিতে হবে। ইউজুয়ালি এটা 5%-ই হয়ে থাকে। তারপরে আমরা টেস্টের স্ট্যাটিস্টিক্যাল একটা টেস্ট নির্ধারণ করব যে কোন টেস্টটা আমরা এখানে করব, কোনটা প্রযোজ্য। তারপরে কম্পিউটেশন অফ দ্য ভ্যালু অফ দ্য টেস্ট অফ সিগনিফিক্যান্স, আমরা টেস্টটা তারপরে কন্ডাক্ট করব। সেটা কম্পিউটারে করা যায়, খুব সহজে ক্লিক করলেই হয়ে যায়, ম্যানুয়ালিও করা যেতে পারে, দুভাবেই করা যায়। কম্প্যারিজন অফ দি ক্যালকুলেটেড ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স
with relevant tabulated value and making statistical decision. ভ্যালু যেটা বের হয়ে আসবে, পি ভ্যালু আসবে, সেটার উপরে ভিত্তি করে আমরা ইন্টারপ্রিটেশন করব এবং কনক্লুশন করব। এই হলো আমাদের টেস্ট অফ সিগনিফিকেন্সের সংক্ষিপ্ত লেকচার। আমি আবারও বলছি যে এমবিবিএস লেভেলে এগুলি খুব বেশি ডিপে যাওয়া হয় না, খুব সুপারফিশিয়াল কিছুটা ধারণা থাকাই যথেষ্ট। এজন্য আমি সুপারফিশিয়াল এবং খুবই প্রাইমারি লেভেলের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।